Today we'll start with this problem 5.8 in our reference book, that is Sums Outline Series book. The problem 5.8 states that if a circle with radius a and centered in the xz plane at the point b00 where a less than b is rotated about the z-axis, then the resulting surface is called a torus. That means at first we'll realize the definition of a torus. Suppose this is our three-dimensional coordinate system. Suppose this is y-axis, this is x-axis, and this is z. Now, if a circle with the radius small a centered in the xy plane, xz plane, here the plane center lies on the xz plane. Here we see this is x-axis and this is y-axis. So xz plane will be this portion. This portion will be our xz plane. That means if we compare with our room, then any wall will be xz plane if we consider. Then now suppose the centered at the point b00, this is our xz plane. Suppose this will be our center with coordinates b00 and having a radius small a, but obviously a less than b. That means if we draw a circle like this with the center b0, we see here this will be the radius, and obviously this radius is greater than the coordinates x coordinate of the center. Suppose this is the center with the coordinates b 0 0. That means the x component has the value b. So if b less than is greater than a, what does it mean? Actually it means this circle, sorry, this circle obviously doesn't belong to the negative x or negative y or negative z axis. Obviously the entire circle lies in the positive x z plane, because the radius is smaller compared to the positive component of the x component, that is b. So that's why it will be lies totally on the positive xz plane. Okay, so this when this circle is rotated about the xz axis, যখন এই সার্কেলটা z axis এর দিকে রোটেট করা হবে, then the resulting surface will be called a torus. Okay, let realize or feed it physically এটাকে realize করো। আমরা if we compare with our classroom, আমরা ক্লাসরুমে চলে যাই, মনে মনে গেস করো যে আমরা ক্লাসরুমে আছি একটা। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা একটা ক্লাসরুমে যাও, মনে মনে ক্লাসরুমে যে কোনো একটা দেয়াল, নিচে ফ্লোর না,
যে কোনো একটা দেয়াল, সেই দেয়ালটাকে মনে মনে, আচ্ছা আমরা ফিগারটা তো দেখতে পারি। আচ্ছা দেখতে পাচ্ছি এটা? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা বলো তো, এখানে এক্স ওয়াই জেড একটু, জি স্যার। এক্স ওয়াই জেড একটু অন্যরকম ভাবে আছে, সো ইট উইল বি বেটার টু টেক অ্যানাদার ওয়ান। দিস, ওকে। এখানে দেখো এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখানে এক্স জেড প্লেন উইল বি দিস সারফেস অর প্লেন। দেখো তো ঠিক আছে কিনা? হ্যালো, এই যে এখানে একটু হালকা শ্যাডো করে বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। এই পাশের যে দেয়ালটা সেটা হবে, এই যে দেখো এক্স অ্যাক্সিস, দিস উইল বি আওয়ার, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার জেড অ্যাক্সিস। তো এটা আমরা ফিগার থেকে এই প্লেনটার নাম হবে এক্স জেড প্লেন, আর সামনে যে এই দেয়ালটা, এই দেয়ালটার নাম কি হবে? হোয়াট উইল বি দ্য নেম? ওয়াই জেড প্লেন। এন্ড দ্য ফ্লোর, এই যে নিচে যে বেস, এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন। ওকে, আমাদের এখানে বলা হচ্ছে যে একটা সার্কেল জেড ওয়াই লাইস অন এক্স জেড প্লেন। সো মনে করো এরকম একটা সার্কেল এক্স জেড প্লেনের ভেতরে আছে। ওকে, দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা এখানে আছে। সো এখন আমরা এখানে যদি একটা সার্কেল ড্র করে নিলাম, এই সার্কেলটা এক্স জেড প্লেনের আছে। এখন এই সার্কেলটা যদি জেড অ্যাক্সিসের দিকে রোটেট করি, জেড অ্যাক্সিসের সাপেক্ষে, ইফ উই রোটেট দিস সার্কেল জেড, মানে এই যে প্লেনটা, এই প্লেনটা যদি এখন জেড অ্যাক্সিস, যে আমাদের যে ফ্যান যে ঘুরতেছে, ফ্যান যেভাবে ঘুরতেছে, যে যে লম্বা রডটাকে কেন্দ্র করে ওইটা জেড অ্যাক্সিস মনে মনে, তাহলে ওভাবেই যদি এটাকে রোটেট করো, এই শুধু এইটুকুকে রোটেট করো, এই সার্কেলটাকে কি পাবো? আমি কি প্রবলেমটা বুঝাতে পারছি? হ্যালো, হ্যালো, স্যার, একটা কি টিউবের মতো শেপ পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিউবের মতো, ভেতরে ভেতরে ফাঁপা, ভেতরে ফাঁপা ফাঁপা। থাকবে। এই যে দেখো এই সার্কেলের ভেতরের অংশটুকু ফাঁপা। এখন এটাকে যদি এই জেড অ্যাক্সিসের দিকে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করো এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, যেভাবেই তুমি রোটেট করো না কেন, গেস করো, দেখো মনে মনে এটা একটা টিউবের মতো হবে, এবং টিউবটা শেপ হবে সিলিন্ডার আকার এই স্যার। যেরকম, এই যেরকম। দেখো তো ঠিক আছে কিনা? এই টিউবটাকে যদি দেখো, মনে মনে যে কোনো অংশে টিউবটা যদি কেটে ফেলো, কোনো কিছু দিয়ে কেটে ফেললাম, কেটে ফেলার পরে দেখো এটা একটা সার্কেল আসবে না? জি স্যার।
ওই সার্কেলটাই দেখো জেড অ্যাক্সিসের দিকে এভাবে রোটেট করলে এই সিলিন্ডারটা আসছে, বা এই পাইপ বা টিউব, এটাকেই বলা হচ্ছে এই সারফেস, উপরে যে সারফেস, এই সারফেসটার নামই হচ্ছে টর্স। ওকে, টর্স। এখন এই সারফেসটার প্যারামেট্রিক ইকুয়েশন উইথ টু প্যারামিটারস, বিকজ অফ ইটস আ সারফেস, যেহেতু এটা একটা সারফেস নট কার্ভ, মানে লাইন না, এটা সারফেস, so obviously there will be two parameters, and the equation, parametric equations will be x, y, z in terms of two parameters s and t equals to this, where s should be positive, non-negative, and t should be less than or equal to 2 pi. Okay, now the problem is we need to draw a torus using a equals to 1 and b equals to 2. এই যে এইখানে যে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, a equals to 1 এবং b এর মান যদি 2 বসাই, তাহলে যে ফিগারটা আসবে সেটা আমাদের ড্র করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। ওকে, এই ফার্স্ট টাস্কের জন্য আমরা কিভাবে প্রসিড অন করতে পারি, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি হাউ টু হ্যান্ডেল দিস টাইপ অফ ইকুয়েশনস ইন ম্যাথমেটিকা। At first we need to define the parametric equation for x. Here x third bracket with the parameters s and t, s underscore t underscore, then এভাবে expression will be written. Similarly y z এভাবে লিখলাম। ওকে, এবার আমরা যদি দেখো প্যারামেট্রিক ইকুয়েশনের ফিগার যদি ড্র করতে চাই, প্যারামেট্রিক প্লট 3D ইউজ করেছিলাম মেবি, মনে আছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা ড্র করি। প্রথমে সারফেসের ইকুয়েশন গুলো লিখো, প্যারামেট্রিক ইকুয়েশন গুলো লিখি। x, the parameter is here s underscore comma t underscore equals b small b plus a, then sin s। আচ্ছা তোমরা কি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যালো, স্যার ম্যাথমেটিকার একটা পেজ। আর কিছু? শুধু কি তাই? হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আর আছে, ওখানে আপনি প্যারামিটারটা লিখতেছেন। আচ্ছা ঠিক আছে। না অন্য কোনো ফাইল দেখা যাচ্ছে কিনা, পিকচার দেখা যাচ্ছে কিনা, যেটা ওই যে আমরা ইন্টারনেটে দেখেছিলাম ফিগারটা। আচ্ছা ঠিক আছে, এক্সপ্রেশনটা লিখি। b plus a sin sin s. So since sin is trigonometric function, we need to write with capital S sin, then obviously third bracket. Am I right? দেখো এখানে স্পেস দিতে হবে। ওকে, sin s into cos থার্ড ব্র্যাকেট t, এভাবে আমরা x parametric equation has been written. Then y equals to b plus a sin s sin t, then z equals to a cos s
a cos s এখানে লিখে নিলাম প্যারামেট্রিক ইকুয়েশন গুলো, বাট আমাদের এ এবং বি কনস্ট্যান্ট বা অজানা এখানে এই ইকুয়েশন গুলোতে, বাট এ এবং বি এর মান দেখো আমাদের স্টেটমেন্টে দেয়া ছিল, স্টেটমেন্টে ইউজিং a equals to 1 and b equals to 2 পাইছি। হ্যালো, জি স্যার। ওকে, তাহলে a equals to, এটা আমরা শুরুতে লিখে নেই। আচ্ছা দেখি নিচে লিখলে কি হয়, অসুবিধা হয় কিনা। a equals to 1, b equals to 2। আচ্ছা আমরা এই মানগুলো a equals to 1 b equals to 2 এই ইকুয়েশন গুলোতে কেন লিখলাম না বলতে পারবো? ইকুয়েশন গুলোতে এখানে a equals to 1, এখানে b equals to 2 লিখতে পারতাম, তাই না? a equals to 1 b equals to 2 এভাবে লিখার উদ্দেশ্য কি বলা যাবে? What will be the main purpose? এখন a equals to 2 b equals to 2 যদি এখানে আমরা লিখি, কয়টা প্লেসে লিখতে হবে? এর মান 1 2 3 তিনটা প্লেসে, বি এর মান 1 2 দুইটা প্লেসে, আর এখানে শুধু দুইবার লিখতেছি a equals to 1 b equals to 2, আর ওখানে 5 বার লিখতে হতো, এটা একটা অসুবিধা। সেকেন্ড অসুবিধা হচ্ছে যদি আবার চেঞ্জ করতে হয়, যে এর মান বলা হলো আরেকটা প্রবলেমে যে এর মান 3 বি এর মান -5 সাপোজ, তাহলে ফিগারটা কেমন আসবে? এখন তখন এখানে কনস্ট্যান্ট মনে করো লিখেছিলাম a equals to 1, এখানে b equals to 2, আমি ভুলে যাব যে a কোন ভ্যালু কোনটা। সাপোজ এখানে 2 লিখলাম আর এখানে লিখলাম 1। এখন ইকুয়েশন ছাড়া, প্রবলেমের ইকুয়েশন না দেখে আমি বুঝতে পারবো না এই 2 আসলে কার ভ্যালু, এই 1টা কার ভ্যালু, বোঝা যাবে? উইদাউট হেল্পিং দ্য ইকুয়েশন যে দেওয়া আছে সেটা না দেখে কি বলতে পারবো? মনে থাকবে আমাদের? সবসময় মনে থাকবে না। আবার যখন চেঞ্জ করব তখন এই 2 এর জায়গায় চেঞ্জ করতে হবে, আবার চেঞ্জ করতে হবে, যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় চেঞ্জ করতে হবে। যে এত কিছু চেঞ্জ যদি আমি না করে শুধু a এবং b যদি এখানে লিখি, শুধু এখানে যদি একবার পরিবর্তন করব, এখানে একবার পরিবর্তন করব, তাহলে আমার পরিশ্রমটা কি কম হবে না বেশি হবে? হ্যালো হ্যালো, স্যার কম হবে। কম হবে এবং কনভিনিয়েন্ট মানে এরোনিয়াস হবে না, ভুল হবে না। চেঞ্জ করতে যাব যখন ডেটা, তখন উলটপালট চেঞ্জ হতে পারে, এর জায়গায় বি এর ভ্যালু লিখে দিলাম, বি এর জায়গায় এর ভ্যালু লিখে দিলাম, এই যে একটা আশঙ্কা থেকে যায়, সেই আশঙ্কাটা থাকবে না যদি আমরা এভাবে ইনপুট দিই। আচ্ছা, এই কারণে এভাবে লিখলে ভালো সব সময়। 2, এবার আমাদের মেইন টার্গেট যে এটার প্যারামেট্রিক প্লটটা কেমন। তাহলে প্যারামেট্রিক প্লট পি এ আর এ এম ই টি আর আই সি, প্যারামেট্রিক প্লট অবভিয়াসলি ইন ক্যাপিটাল পি এল ও টি 3 ক্যাপিটাল ডি, প্যারামেট্রিক প্লট থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের এখন লিখতে হবে। এখানে আমাদের ফাংশন কিন্তু 3টা, সো অবভিয়াসলি that will be mentioned inside the second braces, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে মেনশন করতে হবে। x s, t ফার্স্ট ফাংশন, y s, t সেকেন্ড ফাংশন, থার্ড ওয়ান z s, t or simply s, যেটাই বলো সমস্যা নেই। এবার আমাদের
ডোমেইন স্পেসিফাই করতে হবে ফর দ্য প্যারামিটারস। প্যারামিটারের ডোমেইনটা স্পেসিফাই করতে হবে। আমাদের প্রবলেমে আমরা যদি একটু খেয়াল করি, প্রবলেমে দেওয়া ছিল এস এস পজিটিভ এবং টি টি ছিল 0 টু 2 পাই, 0 টু 2 পাই, আর এস বলা ছিল শুধু পজিটিভ। তাহলে পজিটিভ 0 থেকে 2 পাই নেই, দ্যাট উইল বি অলসো পজিটিভ। অন্য কিছু নেওয়া যেতে পারে, বাট অবশ্যই পজিটিভ নিতে হবে। আচ্ছা, এবার আমরা এটা রান করি। দেখো এই যে টিউব আকারের, পাইছো? দেখো তো দেখা যাচ্ছে কিনা। হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে টিউব আকারের আমাদের স্যার, সারফেস, দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের প্লট বা টর্ক। এখন এই আমাদের সেকেন্ড পোরশনটা দেখি এবার। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা ছিল এবার এটা একটু ইন্টারেস্টিং এবং জটিল, না বুঝতে পারলে অনেকটা ওই যে ইয়ের মতো মনে হবে। বিন্যাস সমাবেশ পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে? জি স্যার। বুঝলে খুবই সহজ, না বুঝলে মনে হবে কি সব ভূগোল বোঝাচ্ছে, আজগুবি জিনিস ওরকম। দেখো এখানে কি বলছে, সেকেন্ড পোরশনটা, এ সেকেন্ড টর্চ, মানে আমাদের আরেকটা টর্চ ড্র করতে হবে আইডেন্টিক্যাল টু দ্য ফার্স্ট, প্রথমটার অনুরূপ, প্রথমটা যেটা আছে সেটাই আইডেন্টিক্যাল সেম, বাট rotated 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস ফিক্সড, এক্স অ্যাক্সিস ফিক্সড অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। আমি বললাম যে এই যে কোনো কিছু সাপেক্ষে ঘুরতেছে, যার সাপেক্ষে ঘুরবে সে কিন্তু ফিক্সড। এম আই রাইট? জি স্যার। তাহলে এখানে অ্যাবাউট দা যে এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস ফিক্স থাকবে আর বাকিগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। দেন ট্রান্সলেটেড 2 ইউনিটস ইন দা পজিটিভ এক্স ডিরেকশন, এবং এক্স ডিরেকশনের 2 ইউনিট পজিটিভ দিকে অগ্রসর হবে। তার মানে এক্স এর ভ্যালু 2 ইউনিট বাড়বে, এক্স এর ইউনিট 2 ইউনিট বাড়বে। থার্ড কোশ্চেন, এটা আমরা পরে পড়ি, এইটুকু আগে দেখি, সেকেন্ড কোশ্চেনটুকু দেখি। আচ্ছা, এবার এখানে মনে, এই যে এক্স অ্যাক্সিস এর জায়গায় আছে, এটা ফিক্সড, আর তাহলে অন্য দুইটা অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এম আই রাইট? জি স্যার। অন্য দুইটা অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। সাপোজ এই যে কোন এ পি এর কোঅর্ডিনেটস, এ এক্স ফিক্সড মনে মনে ধরি, ওয়াই জেড, এই স্মল ওয়াই ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট। এবার এটাকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, দেখো এটাকে মনে করো ওই যে স্পিন করো, ঘোরাও, অর্থাৎ জেড অ্যাক্সিসটাকে এইখানে চলে আসবে আর এইটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস। এম আই রাইট? জি স্যার। এটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট, তাহলে জেড অ্যাক্সিস এর কম্পোনেন্ট কত হবে নতুন এই পয়েন্টের? এই তো প্যাচ লেগে গেল নাকি?
আচ্ছা এটা তো রোটেট করছো, তাহলে এটা তো আর এখানে থাকবে না, এটা চলে আসবে এই পাশে। এই পুরাটা রোটেট করছো, তাহলে পয়েন্টও তো চলে আসবে, পয়েন্টও চলে আসলো এইখানে। মনে করো এই পুরা অংশটুকু তুমি জাস্ট সোয়াপ করে বা রোটেট করে এই পাশে নিয়ে আসলা এবং নাম দিলে এটার নাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটার নাম জেড অ্যাক্সিস। তাহলে এটা এইখানে চলে আসলো সাপোজ, এই পাশে বা এইখানে চলে আসলো, নিচে এইখানে দাও, এইখানে চলে আসলো। তাহলে এইবার বলো এই যে এইখানে যে জেড, জেড অ্যাক্সিসের এটা, এটা হচ্ছে তাহলে নেগেটিভ জেড অ্যাক্সিস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে পজিটিভ জেড অ্যাক্সিস। এম আই রাইট? হ্যালো, জি স্যার। দেখো তো বুঝতে পারছি কিনা। তাহলে এই জেড এর ভ্যালুটা, এই জেড এর এইটুকু, এইটুকু, এই ভ্যালুটুকু কত হবে? এই ভ্যালুটুকু স্যার পজিটিভ। কত, মানে ভ্যালুটা কত? এখানে তো কম্পোনেন্ট দেওয়া ছিল ওয়াই এন্ড জেড। জেড সমান সমান কত? জেড কম্পোনেন্ট, এখন এটা পি মনে করো এক্স, এখন আমি ওয়াই জেড এর ভ্যালু বসাতে চাচ্ছি, ওয়াই জেড এর ভ্যালু কত হবে? স্যার জেড প্রাইম ওয়াই প্রাইম। হ্যাঁ, জেড প্রাইম ওয়াই প্রাইম ইন টার্মস অফ ওয়াই, এই যে আগে যে দেওয়া ছিল সেইগুলোর সাপেক্ষে কত হবে? মনে করো নতুনটার নাম হলো এখানে ওয়াই প্রাইম আর এখানে দিলাম জেড প্রাইম। তাহলে ওয়াই প্রাইম সমান সমান কত? হোয়াট উইল বি দা ওয়াই প্রাইম? ওয়াই প্রাইম কত হবে? কি পড়ো নাই? ওই যে প্রাইম প্লাস হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটাই তো বলো। ওই যে আমরা এক্স এক্স প্রাইম ট্রান্সফরমেশন, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন মনে আছে? জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার, জি স্যার। সেখানে দুইটা রিলেশন পড়েছিলাম না? এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স, বলো। এক্স এক্স কজ আলফা হ্যাঁ, ওই আলফা মানে থিটা মনে করো, বা আলফা, হ্যাঁ কজ আলফা মাইনাস ওয়াই সাইন ওয়াই সাইন আলফা সাইন আলফা। গুড। আর ওয়াই প্রাইম সমান সমান এক্স, এক্স কজ আলফা শিওর? সাইন আলফা, স্যার সাইন আলফা এক্স সাইন সাইন আলফা হবে। সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা। ওয়াই কজ আলফা। এরকম ছিল। তাহলে এখানে এক্স এবং জেড এর, এক্স এক্স এর বদলে আমরা লিখি ওয়াই, আর ওয়াই এর বদলে জেড লিখি, তাহলে দেখো কি হয়। আমার কথাগুলো বোঝা গেছে? মানে আমাদের তো এখন রোটেট করতেছি এক্স এবং ওয়াই এবং জেড, তাহলে ওয়াই আর জেড এর ইকুয়েশন আনবো শুধু। এক্স কে মনে মনে, এক্স কে মনে মনে ওয়াই ধরো, ওয়াই ওয়াই, আর জেড কে মনে মনে ওয়াই ধরি, ওয়াই জেড। তো এবার আলফার মান 90 ডিগ্রি বসাও, তাহলে ওয়াই প্রাইম সমান সমান কত হবে? হোয়াট উইল বি দ্য ওয়াই প্রাইম? ওয়াই প্রাইম সমান সমান কত হবে বলো 90 ডিগ্রি বসালে? ওয়াই cos মাইনাস জেড সাইন আলফা। মাইনাস জেড সাইন 90, সাইন 90 এর মান কত? স্যার 1। তাহলে ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস জেড। তাহলে এইখানে যে ওয়াই প্রাইম, এই ওয়াই প্রাইম হবে মাইনাস জেড, আর এইখানে যে জেড প্রাইম, জেড প্রাইমের এক্সপ্রেশন উইল বি, বলো কত হবে? অনলি ওয়াই। এখানে তো, এখানে ওয়াই সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা ছিল না? কজ আলফা এটা 0 হয়ে যাবে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, তার মানে জেড প্রাইম এর ভ্যালু হবে ওয়াই, আর ওয়াই প্রাইম এর ভ্যালু হবে মাইনাস জেড। তাহলে রোটেশন করলে, আফটার রোটেশন, রোটেশন করলে যেটা আমরা জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেশন, বা টাইটেলটা কি ছিল?
কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন মেবি ওখানে যে দেখেছিলা এই যে এখানে বলা আছে দেখো যদি 90 ডিগ্রিতে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ট্রান্সফরমেশন করো দেন এক্স প্রাইম কোনো পরিবর্তন হবে না, এক্স প্রাইম আর এক্স সেম, কারণ এক্স ফিক্সড রাখতেছি, ওয়াই প্রাইম উইল বি চেঞ্জড বাই মাইনাস জেড এন্ড জেড প্রাইম উইল বি রিপ্লেসড বাই ওয়াই। ওকে, সো 90 ডিগ্রি রোটেট করার পরে আমাদের কোঅর্ডিনেটস গুলো এভাবে শিফট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বাট আরেকটা টাস্ক দেওয়া আছে যে 2 ইউনিটস ইন পজিটিভ ডিরেকশন, এক্স এর ভ্যালু 2 ইউনিটস সামনে অগ্রসর হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু যা ছিল আগে তার সাথে 2 ইউনিট যোগ হবে। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখ এবার নতুনটা আমরা কি রকম ভাবে পেতে পারি। আচ্ছা, এক্স এক্স এর ভ্যালু যা ছিল তার চাইতে কি হচ্ছে বলো, 2 ইউনিট বেশি হচ্ছে, তাহলে এখানে +2, এক্স এর ভ্যালু +2। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এরপরে ওয়াই, ওয়াই এর ফাংশন, ওয়াই এর যে ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা কত হবে আমরা দেখে আসি, ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, তাহলে এখানে Z। লিখতে হবে মাইনাস জেড এন্ড জেড এর ভ্যালুটা কত হবে পজিটিভ Y। ওয়াই, তাহলে পজিটিভ ওয়াই, আর বাকিটুকু সেম থাকবে। এইটুকু করলে আমাদের কি বলে ওই 90 ডিগ্রি রোটেশন দিয়ে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এই যেরকম হয়ে গেছে, আগে ছিল ফিগারটা এরকম ফ্ল্যাট, এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে দিছি, সো এবার ফিগারটা এরকম হয়ে গেছে। এখন এই দুইটা যদি একসাথে করি, দুইটা ফিগার একসাথে যদি করা হয় তাহলে কি ইউজ করতে হবে, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম দুইটা ভিন্ন ফিগার যদি একই প্লটে একই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আনতে হয় তাহলে কি ইউজ করতে হয়, একটাই মাত্র উপায় আছে, বলো কি বলো, একই ফিগারে আনতে চাইলে কি ইউজ করতে হয় বলে না কেন, হ্যালো শো, হ্যালো হ্যালো, জি স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। যদি ক্লাস ভালো না লাগে বলবা যে ভালো লাগতেছে না, তাহলে আর এত বেশি পরে লাভ আছে আমার? আমি বলতেছি হ্যালো হ্যালো কতক্ষণ ধরে, তোমরা যদি শুনেই থাকো রেসপন্স করতেছো না কেন? পড়লে পড়বা, তোমাদের ইচ্ছা, না পড়লে পড়বা না, যদি বলো যে না ভুলে গেছি শেষ। যদি দুইটা ফিগার এখন একই সাথে আনতে চাই তাহলে আমাদের লিখতে হবে শো, শো লেখার জন্য ফার্স্ট ফিগারটার নাম দিলাম সাপোজ G1, আমরা সেমিকোলন দেব যাতে ফিগারটা শো না করে, শুধু কম্বাইন্ড ফিগারটা চাচ্ছি। দেন G2 হচ্ছে সেকেন্ডটা, সেকেন্ডটার নাম দেওয়া হচ্ছে G2। দেন শো লেখার টেকনিক হচ্ছে থার্ড ব্র্যাকেটের পরে আমাদের ফাংশন গুলো লিখতে হবে, যেগুলো আমরা যে গ্রাফগুলো ডিনোট করে আসছি। ফার্স্ট গ্রাফ ডিনোট করা হয়েছিল G1 দিয়ে, সেকেন্ড গ্রাফ ওয়াজ ডিনোটেড বাই G2। নাও এটা যদি আমরা এন্টার করি তাহলে দুইটা ফিগার এরকম ভাবে আসছে, কিন্তু দেখো সম্পূর্ণ আসছে নাই, আসছে দুইটা ফিগার কি সম্পূর্ণ আসছে এখানে এই ফিগারটাতে? না স্যার। না স্যার। আসে নাই।
তাহলে আমাদের সম্পূর্ণ ফিগার আনার জন্য আমরা জানি যে প্লট রেঞ্জ অটোমেটিক দিলাম। এবার রান করো। এবার দেখো দুইটা ফিগার সম্পূর্ণ আসছে এবং দেখতে এরকম। এই যে ওকে, এটা ছিল অরিজিনালটা। তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স এবং সরি ওয়াই এবং জেড অ্যাক্সিস গুলো রোটেট করলে লম্বা হয়ে যাচ্ছে এবং তারপরে এরকম হয়ে যাচ্ছে। ওকে, জি স্যার। জি অনেক স্যার। এটা যদি অনেকটা ইয়ের মতো, আমরা যে লোহার যে শিকল দেখি না, শিকল দেখি অনেক সময়, বাট একটু ওগুলো একটুই থাকে, এরকম সার্কেল না, ফ্ল্যাট ইলিপ্টিক আকারে থাকে অনেকটা। এই হচ্ছে আমাদের এবার দুইটা যদি একই সাথে দেখানো হলো, যদি একই সাথে না দেখিয়ে একই প্লটে দুইটা ভিন্ন জায়গায় দেখাতে চাই, আমার কোশ্চেনটা বোঝো। এখানে দুইটা প্লট একই সাথে দেখানো হয়েছে, একই প্লটে। এবার কোশ্চেন হচ্ছে একই প্লটে দেখাবে বাট ভিন্ন জায়গায় বলতে এর আগে আমরা দেখেছিলাম প্রবলেম যে এই যে এইটুকু হচ্ছে আমার টোটাল ফিগার। এই ফিগারের এই ছোট্ট একটা অংশতে ফার্স্ট ফিগারটা দেখাবে আর আরেকটা ছোট্ট একটা অংশে সেকেন্ড ফিগারটা দেখাবে, বাট একই প্লটে দেখাচ্ছে বাট দুইটা ভিন্ন প্লেসে, আলাদা আলাদা করে। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। সেটা টেকনিক কি ছিল মনে করো তো একটু, আবার মনে করো প্লিজ। গ্রাফিক্স গ্রিড কি ছিল? গ্রাফিক্স গ্রিড, দেখো মনে করতে পারছো কিনা। এই যে শো জায়গায় আমরা এখানে লিখলাম গ্রাফিক্স গ্রিড। ভুল হয়েছিল স্পেলিং, হ্যাঁ গ্রাফিক্স গ্রিড লেখার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি, যা কিছু লিখবো থার্ড ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যদি এটা লিখি তাহলে এটা এর ভেতরে যা লিখবো, এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা লিখবো সেগুলো ফার্স্ট রোতে শো হবে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে দ্বিতীয় রোতে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা লিখবো সেটা দ্বিতীয় রোতে লেখা হবে। ফর এক্সাম্পল আমরা দেখি, আমরা যদি একই রোতে নিতে চাই তাহলে এখানে নিলাম G1, এখানে নিলাম G2। দেখো একই রোতে আসছে, am I right? জি স্যার। একই রোতে আসছে, কিন্তু আমি এটার উপরে এটা এক নাম্বার রোতে একজন থাকবে, এই দ্বিতীয়টা মনে করো নিচে দেখাতে যাচ্ছি দ্বিতীয় রোতে। তাহলে কি করব, এই যে এখানে যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এইটার ভেতরে না লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি G2 লিখি তাহলে ফার্স্ট সেকেন্ড ব্রেসেস এইটুকু নির্দেশ করবে ফার্স্ট রো, সেকেন্ড ব্রেসেস এর ভেতরে যা লিখবো দ্যাট উইল বি ডিসপ্লেড ইন দ্য সেকেন্ড রো। তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা লিখবো দ্যাট উইল বি ডিসপ্লেড ইন দ্য থার্ড রো। এভাবে আমরা রো ভাবে করতে পারি, মনে থাকবে? সো এবার এটা করো দেখি কি আসে। দেখো এই যে নিচে চলে আসছে, ফার্স্ট রোতে শুধু একজন, কারণ মেনশনই করছি ফার্স্ট সেকেন্ড ব্রেসেস এর ভেতরে কয়টা মেনশন করা হয়েছে? একটা। আমি যদি এইভাবে লিখি এখানে G2 আর এখানে লিখলাম G2 G1, দেখো তো এবার দেখো তো কি হয়। এই যে দেখো প্রথম রোতে
দুইটা লিখছি, কম্পোনেন্ট দুইটা ফিগার দেখাবে। প্রথমটা হচ্ছে G1, দ্বিতীয়টা হচ্ছে G2। আর দ্বিতীয় রুতে ফার্স্ট গ্রাফ উইল বি G2, দেখো যে G2 চলে আসছে, এন্ড সেকেন্ড গ্রাফটা হবে G1। সো এইভাবে আমি একই ফ্রেমের ভেতরে ভিন্ন ভিন্ন প্লেসে রো এবং কলাম ওয়াইজ, দ্যাট মিনস উই মে সে ম্যাট্রিক্স ওয়েতেও আমি গ্রাফ সেভারাল গ্রাফ গুলো হাইলাইট করতে পারি বা ডিসপ্লে করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? হ্যালো, না স্যার। স্যার বুঝতে পারিনি? না কোশ্চেন নাই। কোশ্চেন নেই। ওকে, দেন এবার আমরা এই প্রবলেমটা দেখবো 5.13। ড্র দ্য আইসক্রিম কোন। আইসক্রিম কোন বলতে যেরকম আইসক্রিম, যে কোন আইসক্রিম খাই আমরা, অনেকটা দেখতে এরকম। উপরে এইটুকু হচ্ছে যে আইসক্রিম এবং ভেতরে ফিল আপ থাকবে আইসক্রিম দ্বারা। এই আইসক্রিম কোনটা আমাদের ড্র করতে হবে। দেখো এখানে দুইটা পোরশন, উপরে হচ্ছে হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। হেমিস্ফিয়ার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হেমিস্ফিয়ার? অর্ধগোলক। অর্ধগোলক। স্ফিয়ার গোলক, হেমি মানে অর্ধেক, হেমিস্ফিয়ার। এই যে দেখো এখানে লেখা আছে প্রবলেমটাতে হেমিস্ফিয়ার, অর্ধগোলক। এই আইসক্রিম কোনের উপরে হচ্ছে হেমিস্ফিয়ার আর নিচেরটা হচ্ছে কোন। দেখো এটা আবার আমাদের এখানে বলা হচ্ছে এই আইসক্রিম কোনটা ইউজ করতে হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। কি কোঅর্ডিনেটস? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। দেখো আমরা মেবি তোমরা শিখছো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই দুইটা শিখছো। এই দুইটার জন্য দুইটা আলাদা কমান্ড আছে। দেখো আমরা একটু দেখে আসি যে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এই যে এখানে দেখো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যখন ইউজ করতে হয় তখন ম্যাথমেটিক্যাল কমান্ড will be revolution plot 3D, revolution plot 3D, এটাই কমান্ড লিখতে হবে। এই রেভলিউশন প্লট 3D কিন্তু আমরা ইউজ করেছিলাম জেড অ্যাক্সিসের সাথে রোটেট করার জন্য, মনে আছে? দেখো একটা প্রবলেম দেখেছিলাম এই যেটা, স্কেচ দ্য সারফেস অফ দ্য রেভলিউশন জেনারেটেড বাই দ্য কার্ভ z equals to স্কয়ার রুট x, is স্কয়ার রুট x, এটাকে জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করলে এইরকম কোণ পাওয়া যাবে। দেখো এই যে কোণ সিলিন্ড্রিক্যাল মানে পাইপের মতো যেটা হবে সেটা সিলিন্ড্রিক্যাল। তাহলে এই যে সিলিন্ড্রিক্যাল পাইপের মতো জিনিস পাওয়া যাচ্ছে, এটা রোটেশন করে পাওয়া যাচ্ছে জেড অ্যাক্সিসের সাপেক্ষে। সো দ্যাটস ওয়াই রেভলিউশন প্লট 3D, রেভলিউশন প্লট 3D এ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এ ড্র করা হয়। মনে থাকবে? হ্যালো, জি স্যার। cylindrical coordinate system there are three components r, theta, z। z হচ্ছে z axis এর দিকে হাইট, আর হচ্ছে ওই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে r and theta। ওকে, সো এই রেভলিউশন প্লট 3D, তারপরে প্রথমে আমাদের এইখানে ফার্স্টে ওই এক্সপ্রেশনটা লিখতে হবে ইন টার্মস অফ r and theta। থিটাকে এখানে p দ্বারা ডিনোট করা হচ্ছে, থিটাও লিখতে পারি, সমস্যা নেই। থিটা লেখার আরেকটা কমান্ড হবে। তারপরে আমাদের লিখতে হবে এই ভেরিয়েবল গুলোর রেঞ্জ, যেমন আর এর ভ্যালু এভাবে, পি এর ভ্যালু, পি দেখো যেখানে থিটা, পি মিনস এখানে থিটা। সো এবার এইটা যদি আমরা ড্র করতে চাই z equals to square root x square plus y square, but in cylindrical coordinate system, cylindrical polar coordinate system-এ দেখো আমাদের এক্স ওয়াই কিন্তু থাকবে না, থাকবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কম্পোনেন্টস আর অনলি আর থিটা জেড। কম্পোনেন্ট গুলো কি কি? আর থিটা জেড। আর থিটা জেড। তাহলে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এ x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা, ওটা ধরতে হবে।
x equal to r cos theta and y equals to r sin theta. Z সমান সমান z, z শুধু x এবং y পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাবে। সো x এর বদলে r cos theta, y equal এবং y এর বদলে r sin theta যদি বসাও, এই যে ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই যে ইকুয়েশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা সিম্পলি দাঁড়াবে z ইকুয়ালস টু r। দেখো তো ঠিক আছে কিনা। হ্যালো, জি স্যার, জি ঠিক স্যার। আছে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে z ইকুয়ালস টু স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে কোণ, এই কোণটাই, বাট ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে দাঁড়াবে, ইকুয়েশনটা দাঁড়াবে z ইকুয়ালস টু r। সো শুধু z ইকুয়ালস টু r ই হচ্ছে আমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা ড্র করতে হবে। তাহলে সিম্পলি রেভলিউশন প্লট 3D থার্ড ব্র্যাকেট, প্রথমে এক্সপ্রেশনটা লিখতে হবে। এক্সপ্রেশন z ইকুয়ালস টু কত দেওয়া আছে এখানে, শুধু আর আর তাহলে শুধু r, দেন r এর রেঞ্জেস দিলাম, আর বক্স রেশিওস 1 দিলাম যাতে হাইট সমান আসে। বক্স রেশিওসটা আমরা পড়ে আসছি, মনে আছে? হ্যালো, বক্স রেশিওস যদি না দেওয়া হয় তাহলে ওই যে গোল্ডেন রেশিও, জেড অ্যাক্সিসের দিকে গোল্ডেন রেশিও বা 1 1 0.4 মেবি, হ্যাঁ 0.4 চলে যাবে। এক্স অ্যাক্সিসের দিকে 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিসের দিকে 1 ইউনিটের যে দৈর্ঘ্য, সেই 1 ইউনিটের দৈর্ঘ্য জেড অ্যাক্সিসের দিকে হবে 0.4। আচ্ছা, আমরা দেখি তাহলে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে z equals to r, এই ইকুয়েশনটা প্লট করলে কেমন হয়। রেভলিউশন প্লট চলে আসছে, তোমরা ওটা চলে আসলে ক্লিক করলেই পারবা। Revolution plot function. At first, we'll need to write the function expression, that is z equals to something. In spherical coordinate system, z equals to r. Then r ranges, r এর range. Suppose r equal to 0 to 1. যদি আমরা শুধু এইটুকু রান করি, দেখো যে এটা আসছে সেটা দেখতে একটু চ্যাপ্টা মনে হবে লাটিমের নিচের অংশটুকু। কেন? কারণ এক্স অ্যাক্সিসের দিকে দেখো, এইটা যদি এই ফিগারটা যদি দেখো, এক্স অ্যাক্সিসের দিকে হাইট, সরি এক্স অ্যাক্সিসের দিকে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 1, তাহলে এই লেন্থটুকু হচ্ছে 1 ইউনিট। ওয়াই অ্যাক্সিসের দিকেও এইটুকু হচ্ছে 1 ইউনিট, কিন্তু জেড অ্যাক্সিসের দিকে 1 ইউনিটে দেখো লেন্থ একটু কম্পারেটিভলি ছোট। এই যে দেখো, এম আই রাইট? জি স্যার। জি স্যার। কারণ এখানে 40% জেড অ্যাক্সিসের দিকে 40% দেখাবে, শুধু 40% মানে 1 ইউনিট জেড অ্যাক্সিসের দিকে, যদি আমরা কোনো কিছু মেনশন না করি, ওটা ডিফল্টেড। এবার যদি আমরা সমান আনতে চাই তাহলে এখানে লিখতে হবে বক্স, বলো কি লিখতে হবে, বক্স রেশিও। রেশিওস, এস আছে, বক্স রেশিওস। এটা দুই ভাবে লেখা যেতে পারে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 1 1, আর অথবা সিম্পলি যদি 1 লিখো তাহলে দেখো এবার হাইট এবং এই সব দেখো ইউনিফর্ম সমান। একটু হোল্ড করি আমরা, start again. So by this way we can plot all spherical coordinate system plots. Okay, and there was another one that is only spherical. Oh sorry, the previous one it was cylindrical. Now spherical polar coordinate system. Here
we see the spherical polar coordinate system has three components, which are rho, theta, and phi. Rho, theta, and phi. So to get the spherical coordinate system plot, we need to use spherical plot 3D. কি ইউজ করতে হবে? spherical plot 3D. Then আমাদের জাস্ট ইগুলো ওই কি বলা হয়, ফাংশনটা এবং সাথে সাথে তার রেঞ্জেস গুলো লিখলেই আমাদের ফিগারটা চলে আসবে। দেখো এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, spherical coordinates rho equals to 1, এটা হচ্ছে 1 ইউনিট 1 রেডিয়াস বিশিষ্ট একটা স্ফিয়ারের ইকুয়েশন। 1 রেডিয়াস বিশিষ্ট স্ফিয়ার ইকুয়েশন ইন spherical coordinate সিস্টেমে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 1 রেডিয়াস বিশিষ্ট sphere equation in cylindrical coordinate system, sorry, in Cartesian coordinate system, but এটা polar spherical coordinate system এ এই ইকুয়েশনটা কনভার্টেড হয়ে যাবে শুধু rho equals to 1. সো এইভাবে আমরা এক্সপ্রেশনটা লিখলেই চলে আসবে এই স্ফিয়ার। আচ্ছা, এবার আমরা যে আইসক্রিম কোনটা ছিল সেখানে চলে যাই, যে প্রবলেমটা ছিল। Okay, দেখো we need to use cylindrical coordinate system to get the ice cream cone. আইসক্রিম কোনটা পাওয়ার জন্য cylindrical coordinate system ইউজ করতে হবে। So there are two expressions or two equations. The first one is the cone, the below portion of the graph. এই গ্রাফের নিচের পোরশনটুকু হচ্ছে একটা কোন, এইটুকু, আর উপরের টুকু হচ্ছে একটা হেমিস্ফিয়ার। So দুইটা ইকুয়েশন, there will be two equations. The first one, that is the cone, z equals to 3 into 3 times square root x square plus y square, and the upper half of the sphere, উপরের যে হেমিস্ফিয়ার তার ইকুয়েশন হচ্ছে x square plus y square plus z minus 9 square whole square equals to 9. Remember, both equations are supplied in Cartesian coordinate system. কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে? Cartesian coordinate system. But the question is here, we need to use cylindrical coordinate system specifically. নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে cylindrical coordinate system. So at first our aim will be the transformation of both equations in cylindrical coordinate system. A cylindrical coordinate system এ both equation গুলো দেখতে কেমন, এই দুইটা ইকুয়েশনে কেমন সেটা ট্রান্সফর্ম করতে হবে। So in cylindrical coordinate system we know that the components are r, theta, and z. Am I right? Yes, sir. Okay, so now we need to replace every x and y by x equals to r cos theta and y equals to r sin theta. So after putting and simplifying, we'll get simply z equals to 3 times r. Okay. Yes, sir. Yes, sir. Okay, hold it please. So the first equation, z equals to r square root x square plus y square, becomes simply z equals to 3r in cylindrical coordinate system. And similarly, the second sphere equation of sphere, it will be r square plus z minus 9 whole square equals to 9. So after simplifying, we'll get z equals to plus minus no 9 plus minus square root 9 minus r square. Am I right? Hello? Yes, sir.
এটা দেখো, এটাকে সিম্পলিফাই করো, আর স্কয়ার কে এই পাশে নাও প্রথমে, তাহলে 9 মাইনাস আর স্কয়ার, তারপরে হোল স্কয়ারটাকে নিয়ে নাও প্লাস মাইনাস। কিন্তু প্লাস নিলে হবে উপরের পোরশনটুকু, আর মাইনাস নিলে হবে হেমিস্ফিয়ার নিচের অংশটুকু, অর্ধেক। প্লাস নিলে হবে উপরের অর্ধেক এবং নেগেটিভ নিলে হবে নিচের অর্ধেক। কিন্তু আমাদের বলা হচ্ছে শুধু কোনটা, আপার হাফ অর লোয়ার হাফ? upper half. আপার হাফ। সো সিম্পলি ইকুয়েশনটা দাঁড়াবে ফর দ্য আপার হেমিস্ফিয়ার, উপরের অর্ধেক গোলকটুকু, z equals to 9 plus minus will be ignored here because in the question it is specifically mentioned to take only upper half. Okay, so both equations have been transformed in a cylindrical coordinate system. Now our aim is to get the figure in cylindrical coordinate system because there are two equations. Suppose the first one is suppose g1, এটা নাম দিলাম g1, এখানে দেয়া হচ্ছে কোণ, অন্য কিছুই দিতে পারো, সমস্যা নেই, যা তোমার নামও দিতে পারো, এখানে আরেকজনের নাম। Revolution plot 3D because of we are trying to get the figure using cylindrical coordinate system. Cylindrical coordinate system use করে ফিগার টানতে চাচ্ছি, তাহলে revolution plot 3D লিখতে হবে। The first equation z equals to 3r. Then the ranges of r, আর এর কোনো রেঞ্জ এখানে দেওয়া আছে, আর এর কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে নেই, তাহলে ইচ্ছা মতো নাও, বাট এমন ভাবে নেব যাতে সুন্দর হয়। দেখো এখানে এই এই ইকুয়েশনটাতে এই হেমিস্ফিয়ারের স্ফিয়ারের রেডিয়াস কত? রেডিয়াস ব্যাসার্ধ 3, তাহলে এখানে আর এর মান 0 থেকে 3 নাও, তাহলে সুন্দর হবে। এখন এমন নেবা না আর ইকুয়াল টু 0 থেকে 4 নিলাম, তো দেখা যাবে ফিগারটা কেমন হবে, এই যে উপরে যে আইসক্রিম এই কোণের বাইরেও চলে গেছে। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে কোণ। Yes, sir. এখন আইসক্রিম এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত আইসক্রিমের যেটা আমরা ঠান্ডা যেটা বরফ এই পর্যন্ত, সেটা আসলে হোল্ড করে তো থাকবে না, ওভাবে থাকবে না স্যার। তা, এই কারণে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য, কিন্তু ফিগার কিন্তু ভুল নেই, জাস্ট ওটা দেখা বাস্তবতার সাথে মিল রেখে আর কি করার জন্য এখানে আর এর ভ্যালু 0 থেকে 3 নিলাম। যদি কম নাও আর ইকুয়াল টু 0 টু 2 নাও, তাহলে এই যে উপরের আইসক্রিমটা দেখি আমরা ওটা প্র্যাকটিক্যালি দেখব। সেকেন্ড ইকুয়েশন নাম দেওয়া হচ্ছে হেমিস্ফিয়ার, আবার রেভলিউশন 3D লিখে তারপরে যে শো দিয়ে নিলাম, প্লট রেঞ্জ অল, আর বক্স রেশিওস এক্স অ্যাক্সিস এর দিকে 1, জেড অ্যাক্সিস এর দিকে 1, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1, জেড অ্যাক্সিস এর দিকে 2 ইউনিট, মানে জেড অ্যাক্সিস এর দিকে বড় নিছে, আইসক্রিমটা যাতে বড় দেখায়, হাইটটা যাতে বড় হয় এর জন্য দেখাচ্ছে। আচ্ছা দেখি বড় না নিলে কেমন দেখায় সেটাও আমরা দেখবো। আচ্ছা তাহলে এটা আমরা রান করি ইন ম্যাথমেটিকা। ওকে, প্রথমে ফার্স্ট ওয়ান g1 ইকুয়াল রেভলিউশন প্লট 3D। প্রথম ইকুয়েশনটা ছিল সিম্পলি 3r, যেখানে r ভ্যারিজ ফ্রম 0 টু 3 সাপোজ, সেমিকোলন। g2 রেভলিউশন প্লট 3D, যা লেখা আসছে এখানে ক্লিক করলেই পুরোটা চলে আসবে, লেখার দরকার নেই, কিন্তু লিখলে ভালো, না হলে ভুলে যাব কি লিখতে হয়। রেভলিউশন প্লট 3D, সেকেন্ড ইকুয়েশন ওয়াজ 9 প্লাস স্কয়ার রুট। স্কয়ার রুট কিভাবে লেখে বলতো, আমরা পড়ছি কিন্তু। স্যার এবিএস এবিএস হলো অ্যাপস, স্কয়ার রুট কিউআর SQRT. এসকিউআরটি আসছে, দেখছো আসছে। এসকিউআরটি পর ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? Third bracket. ওকে লেটস ট্রাই, ভুল হলে পরে দেখাবে। 9 মাইনাস আর
স্কয়ার। এবার কি দাও, আর এর রেঞ্জেস আর ফ্রম 0 টু 3। এই আর ফ্রম 0 টু 3 এটা কিন্তু ইকুয়েশন থেকেই বুঝতে হবে। দ্বিতীয়টার রেডিয়াস হচ্ছে 3, তাহলে অবশ্যই আর 0 থেকে 3 লিখতে হবে। এম আই রাইট? জি স্যার। কিন্তু জি স্যার। প্রথমটাই কিন্তু ওভাবে দেয়া নেই, প্রথমটা ইচ্ছা মতো। আচ্ছা দেন এবার শো G1 G2 রান প্লিজ। দেখো এরকম আসছে, মানে কি আসছে কিছু বুঝতে পারতেছি না তো। বোঝা যাচ্ছে আইসক্রিম কোন হয়েছে? না স্যার। তাহলে এখানে এক কাজ না স্যার। করো, তাহলে প্লট রেঞ্জ প্রথমে অটোমেটিক দাও, দেখি কি হয়। অটোমেটিক একটু আসছে, উপরে আসছে না জি স্যার। কিন্তু আইসক্রিমের মতো এত লম্বা হয় না। তাহলে লম্বা হওয়ার জন্য হাইট বড় করতে হবে। হাইট বড় করার জন্য কি করব আমরা? বক্স রেশিও। বক্স রেশিওস দিয়ে কি লিখতে হয়? যদি 1 লিখি তাহলে দেখো কি হয়, 1 সমান লিখলে হালকা বড় সুন্দর হয়েছে আর কি, হালকা। যদি হাইট বড় করতে চাও, মানে আইসক্রিম তো লম্বা উপরে বেশি থাকে, তাহলে এখানে কি করব? এখানে সেকেন্ড ব্রেস দিয়ে ফার্স্ট কম্পোনেন্ট 1 মানে এক্স অ্যাক্সিস এর দিকে 1 ইউনিটের যত দৈর্ঘ্য, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1 ইউনিটের যত দৈর্ঘ্য, জেড অ্যাক্সিস এর দিকে 2 গড় হবে, 2 ঘর 1 ইউনিট। এক্স অ্যাক্সিস এর দিকে 1 ঘর 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1 ঘর, 1 এই যে ছোট ঘর আমরা যে গ্রাফ পেপারে, সেই একই 1 ঘর 1 ইউনিট, কিন্তু জেড অ্যাক্সিস এর দিকে 2 ঘর সমান সমান 1 ইউনিট। এভাবে আমরা বলতে পারি। এবার দেখো রান করো, এবার দেখো হাইট বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এবার যদি উপরে উপরে যে উপরে যে ইটা ছিল, উপরে কোণের রেডিয়াস যদি মনে করো বড় দেই, 4 দেই, দেখো কি ইফেক্টটা পড়ে। এই যে ভেতরে চলে গেছে, বুঝতে পারছো? জি স্যার। ভেতরে চলে গেছে। আর যদি ছোট দাও, 3 এর চাইতে ছোট দাও, 2 দাও, দেখো যে ফাঁকা রয়ে গেছে। তাহলে বাস্তবে তো এরকম হবে না। তাহলে ফিগার সুন্দর করার জন্য দুইটারই ক্ষেত্রে আর ইউনিফর্ম করবে, সেম আইডেন্টিক্যাল করলে এইবার দেখো কোনো গ্যাপ নেই। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি রেডিয়াস কমিয়ে দেই, দেখি কেমন হয়। দেখো রেডিয়াস কমিয়ে দিলে এরকম চলে আসছে। আবার যদি বড় করে দাও, বাইরে চলে যাবে, মেবি না, বাইরে চলে যায় নাই, কারণ ওই যে আমাদের এইখানে তো স্কোয়ার রুটের ভেতরে তো সেম চলে আসবে, বড় কোনো ইফেক্ট ফেলবে না, পজিটিভ হয়ে যাচ্ছে এই কারণে। সো এই 3 পর্যন্তই আমাদের সুইটেবল হবে। সো এইভাবে আমরা আইসক্রিম কোন ড্র করতে পারি। তাহলে যখন যেটা প্রয়োজন হবে, যখন যেটা রিয়ালাইজ করব যে আমার এখানে এইটা ঘাটতি আছে, দেখো একটা একটা করে তোমরা প্রথমে অ্যাড করবা। প্রথমে এই কোনো কিছুই না দিয়ে শুধু শো দিলাম, শুধু শো দিয়ে রান করলাম, দেখা গেল যে এই কিছুই আসতেছে না, উপরের টুকু আসতেছে না, নিচের টুকু আসতেছে শুধু। সো দুইটাই দেখাতে হবে। দুইটাই দেখানোর জন্য আমাদের এখন কিভাবে হ্যান্ডেল করতে পারি, সম্পূর্ণ সবকিছু দেখাতে হবে। তাহলে প্লট রেঞ্জ দিতে হবে। প্লট রেঞ্জ দিয়ে অল দিতে পারো, অল সম্পূর্ণ সব দেখাবে।
অল দিতে পারি অথবা অটোমেটিক দিতে পারি, দুইভাবে নিতে পারি। ওকে, দেওয়ার পর তারপর যদি তুমি দেখো যে না সেটাও হচ্ছে না, সুন্দর হচ্ছে না, তাহলে তুমি ওই যে বক্স রেশিওস ইউজ করে তুমি ইচ্ছা মতো যে কোনো দিকে বড় ছোট করতে পারো। সো এইভাবে আমরা সবকিছু জানা থাকলে আমাদের মনের মতো করে আমরা ফিগার ড্র করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা দেখি, sketch the graph the following spherical coordinate system। spherical coordinate সিস্টেমে এই ফিগারটা ড্র করতে হবে। দেখো এখানে রো ইকুয়ালস টু 1 প্লাস দেওয়া আছে, রো ইকুয়ালস টু 1 প্লাস sin 4 থিটা sin phi। দেখো থিটা এবং ফাই আমরা জানি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট সিস্টেম আর রো ফাই থিটা বা রো থিটা ফাই যেটাই লেখো। ওকে, তাহলে ইকুয়েশনটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেই দেওয়া আছে। সো এখন এইটা কিভাবে আমরা লিখতে পারি বা ফিগারটা পেতে পারি এটা দেখো। স্ফেরিক্যাল প্লট 3D লেখা পাইছি? হ্যালো, জি স্যার। আচ্ছা, দেন এক্সপ্রেশন রো ইকুয়ালস টু কত দেওয়া আছে 1 প্লাস সাইন সাইন এরপরে 4 অবভিয়াসলি 4, তারপরে কি লেখা আছে থিটা। এখন থিটা কিভাবে লিখতে হয় ম্যাথমেটিকাতে? থিটা লেখার জন্য প্রথমে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, কি স্ল্যাশ? Backward. ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটের ভেতর লিখতে হবে থিটা, টি ক্যাপিটাল টি এইচ ই টি এ। দেখো থিটা চলে আসছে। আবার পরেরটা একইভাবে দেখো সাইন ফাই, এস বড় হাতের, সাইন থার্ড ব্র্যাকেট ফাই। ফাই লেখার জন্য এই ফাই লেখার জন্য টেকনিক হচ্ছে প্রথমে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, উই নিড টু ইউজ ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেন থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের ফাই লিখতে হবে, ফাই লাগে পি এইচ সরি এইচ আই ফাই। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, মন থাকবে? জি স্যার। আচ্ছা, এটাও ফাংশন লিখলাম। এবার রেঞ্জেস, রেঞ্জেস লিখো। দেখো রেঞ্জেস আমাদের কোশ্চেনে দেওয়া ছিল থিটা হচ্ছে 0 থেকে 2 পাই, তাহলে থিটা আবার লেখার জন্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল টি এইচ ই টি এ থিটা 0 টু 2 পি আই পাই। এরপরে হচ্ছে ফাই লেখার জন্য বলো কি লিখবো, বলো একজন। ফাই Forward slash. ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড এটা কি ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড? এটা ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড? এটা আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। It's like backward maybe. ব্যাকওয়ার্ড মেবি। আচ্ছা, ব্যাকওয়ার্ড The থার্ড third bracket. ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট Phi. পাই P. ক্যাপিটাল পি স্মল এইচ। ওই যে দেখো তোমাকে এই ডিরেকশন দিয়ে দিচ্ছে, ফাই লেখার জন্য কি করতে হয়, টি এইচ আই লিখলেই ফাই, কমা 0 টু আমাদের প্রবলেমে দেয়া ছিল ফাই। রান করলে এই ফিগারটা চলে আসবে যেরকম প্যাডেল আকারে। ওকে, জি স্যার। আচ্ছা, দেন কন্ট্রোল প্লট, এটা আমাদের লাস্ট টপিক এবং জাস্ট একটা স্টেটমেন্ট পড়াবো। কন্ট্রোল প্লট, কন্ট্রোল প্লটটা কি? Contour plot is the another way to highlight a three-dimensional graph. Three-dimensional graph in two-dimensional way. Three-dimensional graph কে
ডেসক্রাইব করার জন্য 2 ডাইমেনশনাল ওয়েতেই একটা ওয়ে হচ্ছে কন্ট্রোল প্লট। সেই কন্ট্রোল প্লটটা কি আমরা একটু যদি ঘুরে আসি, ওকে আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো হ্যালো একটা ফিগার। আচ্ছা মনে করে একটা যে 3 ডাইমেনশনাল ফিগার দেওয়া আছে, এরকম 3 ডাইমেনশনাল ফিগার। এই ফিগারটা কন্ট্রোল প্লট কি সেটা আমরা দেখব। আচ্ছা এই কন্ট্রোল প্লটটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগারকে প্রথমে বিভিন্ন এক্স জেড প্লেন এর প্যারালাল দ্বারা কাটবো। মানে হচ্ছে মনে করো এই যে নিচে যে একটা আরেকটা প্লেন, এই প্লেন হচ্ছে জেড ইকুয়ালস টু সামথিং। এই প্লেনের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু মনে করো 2, জেড ইকুয়ালস টু 2। এখানে এক্স ওয়াই কোনো ভ্যালু নেই, তার মানে এই জেড ইকুয়ালস টু 2 হচ্ছে এক্স ওয়াই প্লেনের সমান্তরাল। যেমন আমাদের মনে করো বেজের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু 0। আমরা যে ফ্লোরটাতে বসে আছি তার ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু 0। আমাদের ক্লাসরুমে উপরে যে ছাদ, যদি হাইট যদি 10 মিটার হয়, সাপোজ 10 মিটার না 10 ফিট, সাপোজ 10 ফিট যদি হয়, তাহলে জেড ইকুয়ালস টু 10 তার ইকুয়েশন। বোঝা গেছে? হ্যালো জি স্যার। আচ্ছা তাহলে এই যে প্লেন দ্বারা এই ফিগারটাকে যদি কাটি, দেখো ইন্টারসেক্টিং যেটা আসবে, যে এই গ্রাফ 3 ডাইমেনশনাল গ্রাফ আর প্লেন যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে দেখো একটা কার্ভ রূপান্তরিত হবে। এম আই রাইট? জি স্যার। আচ্ছা এরকম ভাবে সেই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে জেড এর ভ্যালু কত? এই স্যার। কার্ভের প্রত্যেকটা পয়েন্টে যে এখান থেকে যে কার্ভটা পাবো এখান দিয়ে, সেই কার্ভে জেড এর ভ্যালু কত? স্যার 2। 2। তার মানে এই 3 ডাইমেনশনাল যে ফিগার, এই 3 ডাইমেনশনাল ফিগারের এইখানে যত পয়েন্ট আছে এই কার্ভের উপর, এই কার্ভটা কিন্তু 3 ডাইমেনশনাল ফিগারের উপরেই, দুইটার উপরেই, প্লেনের উপরেও 3 ডাইমেনশনালের উপরেও। এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে এই ফিগারের জেড এর মান 2 সাপোজ। এরকম ভাবে আমরা যদি আরো করি, আরো এরকম ভাবে কেটে দিলাম, এভাবে জেড ইকুয়ালস টু আরো প্লেন নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর যে ইন্টারসেক্টিং কার্ভ, সেই এই যে এইগুলো ইন্টারসেক্টিং কার্ভ কি হবে দেখা যাচ্ছে এখানে কালারটা? জি স্যার। ইন্টারসেক্টিং কার্ভটা এরকম হবে। এই কার্ভের সকল পয়েন্টে জেড এর মান সমান। এই কার্ভগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই যে লাস্ট কার্ভ, এই লাস্ট কার্ভে every point has the uniform z value that is -2. Similarly, the second last one curve has the specific z value that is -1 at each point. Okay, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো না স্যার। আচ্ছা দেন প্রসিড অন। এবার ফিগারটা উঠিয়ে দিলাম, 3 ডাইমেনশনাল ফিগারটা উঠিয়ে দিলাম, শুধু কার্ভ গুলো আসলো। এই কার্ভ গুলো কিন্তু ফিগারের 3 ডাইমেনশনাল ফিগারের উপরই অবস্থিত ছিল। এই কার্ভগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কার্ভে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে জেড এর ভ্যালু সেম, এক এক জায়গায় এক এক জেড এর ভ্যালু। যেমন এই কার্ভ ফার্স্ট কার্ভে একেবারে উপরে কার্ভে জেড এর ভ্যালু 3, বাট যত পয়েন্ট আছে সব জায়গায় 3। ওকে, সো এবার এইটা যদি তুমি উপরে থেকে, এই যে এইখান থেকে উপরে থেকে যদি স্প্রিং এর মতো করে চাপ দিয়ে, স্প্রিং যেমন করে ফেলো, একেবারে মিশে ফেলো,
এটাকে চাপ দিয়ে যদি এক্স ওয়াই প্লেনে নাও, বা এটাকে যদি উপর থেকে যদি এখন প্রজেকশন নাও, সবগুলোর প্রজেকশন নাও অন দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন যদি নেই, অথবা যে সংকুচিত করো, স্প্রিং যেমন দুই হাত দিয়ে যদি চ্যাপ্টা করে সংকুচিত করো, তখন এরকম হবে, এক্স ওয়াই প্লেনে এরকম হবে। এম আই রাইট? জি স্যার। এইটাই হচ্ছে কন্ট্রোল প্লট, এইটাই হচ্ছে কন্ট্রোল প্লট। এই কন্ট্রোল প্লট দেখো 3 ডাইমেনশনাল যে গ্রাফ ছিল সেটা কি 2 ডাইমেনশনালে প্রকাশ করতেছি। এই এই যে সবচেয়ে দূরের যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলের যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে জেড এর মান সমান। তারপরে দ্বিতীয় কন্ট্রোল, এইখানে সবগুলো জেড এর মান সমান, বা হাইট, জেড মনে করো হাইট সমান, হাইট সমান। আর এই যে সার্কেল হচ্ছে দুইটা সার্কেল, এই দুইটা সার্কেলে হয় ম্যাক্সিমাম থাকবে সেন্টারে, হয় ম্যাক্সিমা থাকবে অথবা মিনিমা থাকবে। যখন কোনো সার্কেল আস্তে আস্তে ছোট হয়ে যে সেন্টার থাকবে, সেই সেন্টারে ওই 3 ডাইমেনশনাল গ্রাফের আইদার ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু থাকবে। সো এই কন্ট্রোল প্লট থেকে আমি 3 ডাইমেনশনাল গ্রাফ না ড্র করেও 3 ডাইমেনশনাল ফিগার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, যে এই কন্ট্রোল প্লট থেকে বলা যাচ্ছে দুইটা ম্যাক্সিমা অথবা দুইটা মিনিমা আছে, বা একটা ম্যাক্সিমা বা একটা মিনিমা আছে। এবং এইভাবে যে জেড এর মান যদি জানা থাকে, জেড এর মান -2, এইখানে সব জায়গায় জেড এর মান -2, এখানে সব জায়গায় -1। সো এই কন্ট্রোল প্লট দিয়ে আমরা 3 ডাইমেনশনাল ফিগারটা আরো সহজভাবে ব্যাখ্যা করতে পারি। এখন এই কন্ট্রোল প্লটটা কিভাবে ম্যাথমেটিকায় ড্র করা যায় সেটা আমরা দেখব। সিম্পল, আগে কনসেপ্টটাই একটু জটিল, বাট ফিগার পেতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখো, obtain the contour plot of the parabola z equal to x square plus y square, x square plus y square, এটার কন্ট্রোল প্লট আমরা বের করব, z equals to x square plus y square। ওকে, হ্যালো? জি স্যার। আচ্ছা, এটা কার ইকুয়েশন? প্যারাবোলেট মানে হচ্ছে ওই যে ছাতাটাকে যদি উল্টো দিকে ধরো, আমরা যে আমব্রেলা ধরি মাথার উপরে না ধরে যদি উল্টো দিকে ধরো, তাহলে যে শেপটা হবে, বা ছাতাটার যে উপরে সারফেস সেটাও একটা প্যারাবোলাইড, বাট তখন এক্সপ্রেশনটা হবে জেড ইকুয়ালস টু এরকম 9 মাইনাস বা সামথিং মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম। ওকে, জি স্যার। তখন নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে স্কোয়ার রুট দিলে আরো ই হয়। আচ্ছা, এটা প্রথমে ই প্লট ড্র করো তো দেখি, 3 ডাইমেনশনাল প্লট z ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। 3 ডাইমেনশনাল প্লট কত হবে, কি হবে? সিম্পল, 3 ডাইমেনশনাল প্লট ড্র করো ফিগারে। প্লট বলো তো কি করতে হয় জানো? 3 ডাইমেনশনাল প্লট। হ্যালো হ্যালো, জি স্যার। 3 ডাইমেনশনাল প্লট কি কমান্ড?
Sir, plot 3D. এতক্ষণ লাগলো? প্লট 3D, দেন এক্সপ্রেশন বা ফাংশন z equals to x square plus y square, Yes. দেন রেঞ্জেস, প্রথম x এর রেঞ্জ নাও, x সাপোজ 0 টু, আচ্ছা, -10 to +10, y -10 to +10, এরকম ফিগার আসছে। এটা 3 ডাইমেনশনাল। এখন এটার কন্ট্রোল প্লটটা কেমন এটা আমরা দেখব। ওকে, জি স্যার। দেখো এই ফিগারটা ম্যাক্সিমা আছে না মিনিমা আছে? স্যার মিনিমাম আছে। মিনিমা আছে, গ্লোবাল মিনিমা আছে। এক্স এর মান ওয়াই এর মান বাড়াইতে পারে, মানে ফিক্সড ম্যাক্সিমা পাওয়া যাবে না। সো এখন এটা কন্ট্রোল প্লটটা কেমন হবে? তাহলে সিম্পলি আমরা এটা লিখবো, ওটা ওখানে থাকুক, পরে একসাথে আমি দেখাবো। কন্ট্রোল প্লট, প্লটের জায়গায় লিখতে হবে কন্ট্রোল প্লট। দুইটা আছে, 3D একটা আছে আর শুধু কন্ট্রোল প্লট আছে। দুইটাই দেখবো, আস্তে আস্তে দেখি। কন্ট্রোল প্লট শুধু দেখলাম, দেখো এই হচ্ছে কন্ট্রোল প্লট। এটার মানে কি? দেখো আস্তে আস্তে সার্কেল সংকুচিত হচ্ছে না? সংকুচিত হয়েছে? জি স্যার। তার মানে যেখানে সংকুচিত হচ্ছে সেখানে হয় ম্যাক্সিমা থাকবে অথবা মিনিমা থাকবে। যেখানে সংকুচিত হয়েছে সেটার সেন্টারে, এই সেন্টারে, সার্কেলটার সেন্টারে আমাদের এই ফিগার, 3 ডাইমেনশনাল ফিগার যেটা আগে দেখেছিলাম, এখানে মিনিমা আছে। আর দেখো কালার আস্তে আস্তে গাঢ় হয়েছে না? এখানে হালকা ছিল, একেবারে বাইরে দিকে হালকা ছিল, আস্তে 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 কিন্তু কালারটা ডার্ক হয়েছে। যত ডার্ক হবে তত ওই ভ্যালুটা এখানে যা আছে তার কাছাকাছি হবে। যেমন ভেতরে আছে মিনিমা, তাহলে তত কমতে থাকবে, সবচেয়ে বেশি থাকবে উপরের দিকে। তাহলে যত ডার্ক হচ্ছে তত ভ্যালু গুলো আস্তে আস্তে কমতেছে এবং শেষে সেন্টারে মিনিমা পাবো। এবং এই যে কার্ভ, এই কার্ভে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে জেড এর ভ্যালু সমান, এখানেও জেড এর ভ্যালু সমান। সো এইটা হচ্ছে আমাদের এই এক্স স্কয়ার প্লাস এইটার কন্ট্রোল প্লট। ওকে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটার কন্ট্রোল প্লট। এখন আমরা যদি এই সার্কেল গুলো উঠিয়ে দিতে চাই, যে সার্কেল গুলো আছে সেই সার্কেল গুলো উঠিয়ে দিতে চাই, শুধু কালার থাকবে, তাহলে কন্ট্রোল লাইনস, সি, সি অবশ্যই বড় হাতের, সি ও এন টি ও ইউ আর, কন্ট্রোল লাইনস। ক্যাপিটাল এল অবশ্যই, কন্ট্রোল লাইনস। ফলস, কন্ট্রোল লাইনস যদি ফলস লিখো, দেখো লাইনগুলো চলে গেছে, শুধুমাত্র কালার আছে, রাইট? আবার যদি তুমি বলো যে কালার উঠিয়ে দেবো, শুধু লাইন থাকবে, তাহলে এখানে কন্ট্রোল লাইন বাদ দিয়ে শেডিং, ক্যাপিটাল এস এইচ এ ডি আই এন জি, শেডিং, কন্ট্রোল শেডিং দিলে দেখো ই চলে যাবে, শুধু কন্ট্রোল লাইন থাকবে। এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্লটের সবকিছু। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে বাকি অংশটুকু আমরা দেখবো। ওকে, হ্যালো।